হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেস্ট অ্যাক্টিভিটিস, টেস্টওয়্যার এবং টেস্ট রোলস নিয়ে। সো আমি যদি একটু ওভারভিউ দিই, আজকের ভিডিওতে আমরা আসলে কি কি জিনিস দেখব। প্রথমত, কমন হাই লেভেল টেস্ট অ্যাক্টিভিটিস। একটি সফটওয়্যার কিভাবে টেস্ট করা হবে বা যে কোনো সফটওয়্যার আসলে কিভাবে টেস্ট করা হবে, এটার জন্য ফিক্স কোনো অ্যাক্টিভিটিস নেই। সফটওয়্যারের উপরে ডিপেন্ড করে এই অ্যাক্টিভিটিসগুলো ভিন্ন হতে পারে। তারপরেও একটা কমন স্ট্যান্ডার্ড রয়েছে, যেই জিনিসগুলো আমরা যদি ফলো করি তাহলে আমাদের টেস্টটা বেটার হবে। তো কি কি এই কমন প্র্যাকটিস রয়েছে হাই লেভেল থেকে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এরপরে আমরা জানব টেস্টওয়্যার অথবা টেস্ট ওয়ার্ক প্রোডাক্টস নিয়ে। আমরা আরও জানব ট্রেসেবিলিটি বা ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স নিয়ে, এবং টেস্টিংয়ের কি কি রোল রয়েছে বা যারা টেস্টার রয়েছে তাদেরকে কি কি ধরনের রোল পালন করার প্রয়োজন পড়তে পারে, সেটি নিয়েও আমরা আজকে জানব। প্রথমত, হাই লেভেল থেকে টেস্ট অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা বলতে চাই, তাহলে মূলত বেসিক এই 5টি অ্যাক্টিভিটিস রয়েছে। প্রথমত হলো প্ল্যানিং, তারপর অ্যানালাইজিং, তারপর টেস্টিং, দেন রিপোর্টিং এবং কমপ্লিশন। এই প্রতিটা টপিক নিয়েই আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। কিন্তু আপনারা এখানে হয়তোবা লক্ষ্য করছেন, আমি দুই ধরনের লাইন এখানে এঁকেছি। একটি হলো রাউন্ড করে, সার্কেল করে সবার মাঝখানে, আরেকটি হলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে এটি এভাবে কেন করেছি? এই অ্যাক্টিভিটিসগুলো আপনি কিভাবে সফটওয়্যার ডেভেলপ করছেন বা কোন অ্যাপ্রোচ ফলো করে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা মেনটেন করছেন তার উপরে নির্ভর করে। সো প্রথমে অবভিয়াসলি আমরা প্ল্যানিং করব, তারপর অ্যানালাইজ করব, প্ল্যান করার পরে সেই অনুযায়ী অ্যানালাইজ করব, তারপর অ্যাকচুয়াল টেস্টিংটা করব, টেস্ট করে কি পেলাম সেটার উপরে রিপোর্টিং করব, এবং সবার শেষে টেস্টটাকে কমপ্লিট করব। কিন্তু এই প্রতিটা কাজ আবার ছোট ছোট চাঙ্ক আকারেও করা যায়। আমরা যদি অ্যাজাইল এনভায়রনমেন্টে ডেভেলপমেন্ট করি বা অ্যাজাইল এসডিএলসি ফলো করি, সেই ক্ষেত্রে এই প্রতিটা কাজই আমরা করব, কিন্তু খুব অল্প শর্ট সময়ের মধ্যে, প্ল্যানিং, অ্যানালাইজিং, টেস্টিং, রিপোর্টিং অ্যান্ড কমপ্লিশন। আর আমরা যদি ওয়াটারফল বা স্পাইরাল এই ধরনের কোনো এনভায়রনমেন্ট বা এসডিএল ফলো করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে প্ল্যানিং কমপ্লিট করব, প্ল্যানিং সম্পূর্ণরূপে কমপ্লিট হলে অ্যানালাইজ করব, তারপর টেস্ট করব। এটা আসলে রিভার্স ওয়েতে খুব একটা যায় না। এই কারণেই অ্যাজাইল এনভায়রনমেন্টে এই সেম কাজগুলো অল্প ডিউরেশনে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ডিউরেশনে বারবারই করা হয়ে থাকে। এতে করে আমাদের ফাস্টার টেস্টিং হয়, আমরা ফাস্টার ডিপ্লয় করতে পারি এবং ক্লায়েন্টের হাতে খুব দ্রুত গতিতে সফটওয়্যার দিতে পারি এবং সেখান থেকে ফিডব্যাক নিতে পারি। এবার এই প্রতিটা বেসিক অ্যাক্টিভিটিসের হাই লেভেলে কিছু আলোচনা করা যাক। প্রথমত আমরা টেস্ট প্ল্যানিং নিয়ে কথা বলবো। টেস্ট প্ল্যানিংয়ের মূল উদ্দেশ্য হলো আমরা আসলে কি করব বা আমাদের টেস্ট যে করব, যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা সফটওয়্যার আমরা যখন টেস্ট করব, তার পিছনে আমাদের অবজেক্টিভটা কি হবে সেটি নিয়ে একটা প্ল্যানিং তৈরি করা হয়। এবং এটাও এখানে প্ল্যান করা হয় কিভাবে আমরা আসলে ওই স্পেশাল অবজেক্টিভটাকে অ্যাচিভ করব। সো অবজেক্টিভগুলো আমাদের ফাইন্ড আউট করার পরে নেক্সট যে কাজটা, তা হলো আমরা আসলে কিভাবে সেই অবজেক্টিভ বা উদ্দেশ্যটা হাসিল করব। এই পর্যায়ে আমরা 2টি কোশ্চেনের অ্যান্সার সাধারণত খোঁজার চেষ্টা করি বা প্ল্যান করার চেষ্টা করি। একটি হলো টেস্ট টেকনিক্স, কি কি টেকনিক ব্যবহার করে আমরা টেস্টটা করব। টেস্ট টেকনিক্স নিয়ে ফিউচারে ডিটেলস আলোচনা হবে, এখন আর বলছি না। এবং শিডিউল অ্যান্ড ডেডলাইনস, কোন টাইমে আমরা কোন ধরনের টেস্টিংটা করব, কোন ফেজে কোন ধরনের টেস্টিংটা করব, এবং আমরা আমাদের টেস্টিংটা কমপ্লিট করার জন্য একটা ডেডলাইন ফিক্স করব। এবং এই ডেডলাইনটা ফিক্স করার কাজটা প্ল্যানিং ফেজেই হয়ে থাকে, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা টেস্টিংয়ের জন্য আমাদের হাতে ইনফিনিটি সময় থাকে না। এবং সর্বোপরি, এটা রেড কালার দিয়ে মার্ক করে রেখেছি, টেস্ট প্ল্যান ক্যান বি অ্যান্ড অফেন ইজ অ্যাডজাস্টেড। আমরা যে প্ল্যানটা করি শুরুর দিকে, এটাই একদম হার্ডকোর লেভেলে সবসময় যে ফলো করব বা করতে পারবো বিষয়টা এমন না। আমাদের প্ল্যানিং, আমাদের অবজেক্টিভ বা আমাদের টাইমিং, শিডিউলিং এবং আমরা কি টেকনিক ফলো করব, এটা আস্তে আস্তে আমরা যখন সামনের দিকে আগাবো আমাদের টেস্টিংটা নিয়ে, সেই অনুযায়ী অবস্থা বুঝে ব্যবস্থা হতে পারে, মানে অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়তে পারে। এখানে আমি একটা কথা উল্লেখ করেছি, এ প্ল্যান ইজ গ্রেট, অ্যাকশন ইজ ইভেন বেটার। এখন এই প্ল্যানটা আমরা কিভাবে আসলে কাজে ফলাবো
তার জন্য আমাদেরকে ডিটেলস অ্যানালাইজ করতে হয়। টেস্ট অ্যানালাইসিস করার জন্য আমরা আসলে কি কি জিনিস ফলো করি? আমাদের যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনগুলো থাকে এবং আমাদের যে ডিজাইনটা থাকে আর্কিটেকচারাল লেভেলে এবং আমাদের যে কোড থাকে যেটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কোড, আমরা যেহেতু বললাম যে আমরা পার্ট বাই পার্ট এই প্ল্যানিং, অ্যানালাইজিং, ডিজাইনিং এই কাজগুলো করব, এই সবগুলো বিষয়কে আমাদেরকে অ্যানালাইজ করা লাগে। রিকোয়ারমেন্টসটা কি? ক্লায়েন্ট আমাদের কাছে যে জিনিসটা চেয়েছিল সেটাই মূলত রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস। এটাকে বিজনেস অ্যানালিস্টরা খুব ভালোভাবে আমাদেরকে একটা অর্গানাইজ ডকুমেন্ট আকারে প্রোভাইড করে। এরপর সেই রিকোয়ারমেন্টসের উপরে বেস করে যারা আর্কিটেক্ট বা সফটওয়্যার আর্কিটেক্ট থাকেন তারা প্রোডাক্টটা হাই লেভেলে কাগজ কলমে বা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, যেমন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, যাকে ইয়ার ডায়াগ্রামও বলা হয়, এই ধরনের ডায়াগ্রামের মাধ্যমে ডিজাইন করে। এতে করে বোঝা যায় আসলে কোন এন্টিটি কার সাথে রিলেটেড। এন্টিটি কী জিনিস এটি নিয়ে ডিটেলসে পরে আলোচনা করা যাবে। এরপর সেই ডিজাইনের উপরে বেস করে ডেভেলপাররা কোড ডেভেলপ করে এবং সেই কোডগুলোকেও আমাদেরকে অ্যানালাইজ করার প্রয়োজন পড়ে, কারণ কোডের ভিতরে হতে পারে এমন কোনো একটা কিছু বাদ দিয়েছে যেটা আসলে খুবই সিম্পল, যেটা চোখে দেখে ইজিলি ধরা যায়, বাট এক্সিকিউট করতে গেলে তার জন্য ডেটা প্রিপেয়ার করতে গেলে, টেস্ট কেস প্রিপেয়ার করতে গেলে অনেক এফোর্ট দিতে হবে। সেটা আমরা খুব ইজিলি কিন্তু কোড অ্যানালাইজ করে ফাইন্ড আউট করতে পারি। তো এই সবগুলো হলো আমাদের টেস্ট বেসিস, বা এগুলোর উপরে বেস করেই আমরা টেস্ট অ্যানালাইজ করে থাকি। এবং অ্যানালাইজের পরে এর যে আউটপুট সেটি হলো রিস্ক অ্যানালাইজ রিপোর্ট। সো এখানে আমি বলেছি যে লুকিং অ্যাট টেস্ট বেসিস প্রোডাক্টস, আমরা যে তিনটা আইটেমের কথা বললাম, ডিজাইন এবং কোডস এবং রিকোয়ারমেন্ট, সেগুলো আমাদের টেস্ট বেসিস। টেস্ট বেসিস কাদেরকে বলা হয়ে থাকে? যাদের উপরে বেস করে আমরা আসলে আমাদের টেস্টিংটাকে অ্যানালাইজ করব এবং ফার্দার ডিজাইন করব। সো এটি করাতে উপকারিতা কি আছে? আমরা কোনো অ্যাম্বিগিউটি যদি থাকে, মানে অসামঞ্জস্য থাকে, সেটা খুঁজে পাবো। কোনো কিছু যদি হয়ে থাকে যে আগে একটা ডিজাইন ছিল কিন্তু সেই ডিজাইনটা বাদ পড়ে গেছে, তো নতুন কোনো একটা ডিজাইন এসেছে কিন্তু ডেভেলপার সেটা ইমপ্লিমেন্ট করতে ভুলে গেছে, এই ধরনের বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। আমরা যদি কোনো ইনকনসিস্টেন্সি খুঁজে পাই সেই ক্ষেত্রেও আমরা এখানে সেটা মেনশন করতে পারবো বা ফাইন্ড আউট করতে পারবো। এখন ইনকনসিস্টেন্ট বলতে কি বোঝাচ্ছি? ধরুন কোনো একটা প্রোডাক্ট কোনো একটা কাস্টমার কার্টে অ্যাড করতে পারবে। এখন ডিজাইনটা আসলে এমনভাবে করা হয়েছে কোনো কাস্টমার ছাড়াই যে কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করা যাবে, কিন্তু এটা আসলে কাস্টমারের মেইন রিকোয়ারমেন্ট ছিল না। সো আমরা যখন ডিজাইন লেভেলে দেখব, আমরা যখন এন্টিটি, প্রোডাক্ট একটা এন্টিটি, কাস্টমার একটা এন্টিটি, কার্ট হলো আরেকটা এন্টিটি, তো আমরা যখন এদের মধ্যে রিলেশনগুলো দেখব, আমরা যখন ইয়ার ডায়াগ্রামটা দেখব, তখন আমরা খুব ইজিলি এটা ধরে ফেলতে পারবো। কোডে যাওয়ার আগে, প্রোডাকশনে যাওয়ার আগেই ইনকনসিস্টেন্সিগুলো আমাদের সামনে চলে আসবে। তারপর ইনঅ্যাকুরেসি, সেগুলো আমরা ধরে ফেলতে পারবো এবং যদি কোনো কন্ট্রাডিকশনস থাকে এগুলাও আমরা ফাইন্ড আউট করতে পারবো। এবং এই যে টেস্ট অ্যানালাইজ করলাম, এই টেস্ট অ্যানালাইজ আমাদের একটা টেস্ট প্রিন্সিপাল ছিল, সেটা হলো আর্লি টেস্টিং সেভস টাইমস অ্যান্ড মানি। এই প্রিন্সিপালটাকে কাভার করে। সো থিওরিটিক্যালি আমরা যেই প্রিন্সিপালটা শিখেছিলাম সেটি মূলত টেস্ট অ্যানালাইজের এইখানে এসে প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে। এর পরের ফেজেই আমাদের আসে টেস্ট ডিজাইন। সো টেস্ট ডিজাইনে আমরা মূলত কি করি? আমরা যে অ্যানালাইজটা করলাম সেই অ্যানালাইজের উপরে বেস করে আমাদেরকে কি করতে হবে, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, সেই জিনিসটা ডিজাইন করি। ফর এক্সাম্পল, প্ল্যানিংয়ের সময় আমরা প্ল্যান করলাম যে হাই প্রায়োরিটি কাজগুলো আমরা আগে করব, আগে টেস্ট করব, এবং টেস্ট অ্যানালাইজের মাধ্যমে আমরা আসলে ফাইন্ড আউট করব কোন ফাংশনালিটিগুলো হাই প্রায়োরিটির। এবং আমরা যখন টেস্ট ডিজাইন করতে আসব, অ্যানালাইজ থেকে পাওয়া হাইয়েস্ট প্রায়োরিটি থেকে স্টার্ট করে আস্তে আস্তে আমরা লোয়েস্ট প্রায়োরিটির দিকে যাব এবং এই কাজটা আমরা এই ডিজাইনে লিখিতভাবে কোথাও নোট ডাউন করে নিব। এরপর এই টেস্ট ডিজাইনে অ্যানালাইজ থেকে আমরা যেহেতু জানছি আসলে জিনিসটা কিভাবে কাজ করবে, যেহেতু আমরা ডিজাইন লেভেলে দেখেছি জিনিসগুলো, কি ধরনের ডেটা আমাদের প্রয়োজন পড়তে পারে, এই জিনিসটা আইডেন্টিফাই করার কাজও এই ডিজাইন লেভেলে আমরা করব। এরপর কি ধরনের এনভায়রনমেন্ট আমাদের প্রয়োজন পড়বে, আমরা কি লিনাক্সে সফটওয়্যারটা রান করব, নাকি উইন্ডোজে করব, না ম্যাকে করব, কোথায় করব, সেটা করার জন্য আমাদের কীরকম ডেটাবেস লাগবে। ফর এক্সাম্পল, প্রোডাকশন যেই এনভায়রনমেন্ট থাকে সেখানে হয়তো বা
1000, 10,000, 20,000 বা 1 লাখ কাস্টমার ইনফরমেশন রয়েছে, কিন্তু টেস্টিং পারপাসে আমাদের এতগুলো ডেটার কোনো প্রয়োজন নেই। আমাদের যে টেস্ট ডিজাইনে পরবর্তী যেটা আসবে, যে টেস্ট ইমপ্লিমেন্টেশন, তো সেইখানে আমরা খুব সহজেই বুঝে যাব কি পরিমাণ ডাটা হলে আমাদের কাজ চলে যাবে। সো অত বড় প্রোডাকশনের ডেটার উপরে আমরা টেস্ট না করে আমরা ছোট একটা আলাদা করে ডেটাবেস তৈরি করে সেখানে হয়তো বা আমরা টেস্ট করতে পারি। সো এই এনভায়রনমেন্ট তৈরির কাজগুলো বা ডিসিশনের কাজগুলো আমরা টেস্ট ডিজাইন ফেজে করে থাকি, এবং বাই ডিরেকশনাল ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সও আমরা টেস্ট ডিজাইন ফেজে করে থাকি। এই ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা কি, এইটি নিয়ে যদি একটু বলি, আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে, তো আমাদের একটা রিকোয়ারমেন্ট আমাদের মাল্টিপল টেস্ট সেটের মাধ্যমে কাভার হতে পারে। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের 2টা টেস্ট সেট রয়েছে এবং ব্লু কালারের একটা রয়েছে। তো এই অরেঞ্জ কালার 2টা হয়তো বা একটি পার্টিকুলার রিকোয়ারমেন্টকে ইন্ডিকেট করছে, এবং এই ব্লু কালারটা আরেকটা পার্টিকুলার রিকোয়ারমেন্টকে ইন্ডিকেট করছে। আমরা যখন এই ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা তৈরি করি তখন আমরা আসলে ফাইন্ড আউট করতে পারি আমরা যে টেস্ট কেস বা টেস্ট সুইটটা ডেভেলপ করছি তার কোন টেস্ট কেসটা ক্লায়েন্টের কোন রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে। এটি করে আমাদের উপকার কি? এতে করে আমরা খুব ইজিলি বুঝতে পারবো আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট বা কোনো টেস্টিং ডিজাইনিং ছুটে যায় সেই জিনিসটা আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো, এবং ফিউচারে যদি কোনো এমন কোনো চেঞ্জ আসে পার্টিকুলার একটা রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমাদের কিন্তু সবগুলো টেস্ট কেস দেখার কোনো প্রয়োজন পড়বে না। ওই পার্টিকুলার রিকোয়ারমেন্টের সাথে রিলেটেড যে টেস্ট কেসগুলো রয়েছে আমরা জাস্ট সেইখানে আপডেট করতে পারবো, আপডেট করলেই হয়ে যাবে এবং সেটা আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এরপরেই চলে আসে টেস্ট ইমপ্লিমেন্টেশন। সো ডিজাইন লেভেলে আমরা তো ডিজাইন করলাম কিভাবে আমরা করব, কি এনভায়রনমেন্ট ইউজ করব, কি টুল ইউজ করব, এরপর আমরা টেস্টের ইমপ্লিমেন্টেশন স্টার্ট করে দিব। সো এখানে আমরা কি করব, আমাদের যে টেস্ট কেস ডেভেলপমেন্ট রয়েছে, টেস্ট কেস তৈরি করা, কিভাবে টেস্ট কেস ডেভেলপ করতে হয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সেগুলো আমরা তৈরি করব, টেস্ট ডেটাটা ফিজিক্যালি আমরা তৈরি করব। আমরা তো আগে ফাইন্ড আউট করেছি যে আমাদের আসলে কী পরিমাণ ডেটা হলেই চলবে। সো সেই ডেটাটা তো আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যেহেতু বলছিলাম যে আমরা বড় লার্জ ডেটাবেজে টেস্ট না করে ছোট্ট একটা ডেটাবেজে টেস্ট করব। সো এই টেস্ট কী ধরনের টেস্ট ডেটা নিব সেই কাজটাও হাতে কলমে আমরা ইমপ্লিমেন্টেশন ফেজে করব, এবং যে এনভায়রনমেন্ট কী ধরনের এনভায়রনমেন্ট ইউজ করব আমরা ডিজাইনে চিন্তা করেছিলাম সেই এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি সেট আপ করার কাজটাও আমরা এই ইমপ্লিমেন্টেশন সাইডে করব। এখানে আমরা যখন টেস্ট ইমপ্লিমেন্টেশন করব বা অ্যাকচুয়ালি টেস্ট করব তখন আমরা হয়তোবা আনএক্সপেক্টেড আউটপুট পেতে পারি। এখন আনএক্সপেক্টেড আউটপুট মানে হলো আমরা যেটা এক্সপেক্ট করছিলাম তার বাহিরের কোনো আউটপুট। এর মানে কি এই যে ডেভেলপার ভুল করেছে, কোডের মধ্যে ভুল আছে, ডিজাইনের মধ্যে ভুল আছে? নট নেসেসারিলি সবসময় যে এরকম হবে তা না। টেস্টাররা বা কিউ ইঞ্জিনিয়াররাও মানুষ, তারাও ভুল করতে পারে। তারা নিজেরা যেহেতু টেস্ট কেস লেখে বা টেস্ট যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই কাজগুলো করে, সেখানেও ভুল থাকতে পারে। সো আমাদেরকে যে কোনো আনএক্সপেক্টেড রেজাল্ট পেলেই আসলে ঝাঁপ দিয়ে পড়ে কোনো একটা ইস্যু বা কোনো একটা বাগ ক্রিয়েট করলে চলবে না। আমাদেরকে একটু অ্যানালাইজ করে এবং ডাবল চেক করে ইনশিওর হতে হবে যে আসলে আমাদের এন্ড থেকে বা কিউ এর এন্ড থেকে কোনো ভুল আছে কিনা, কী ধরনের কমন মিস্টেক হতে পারে। ইনকারেক্টলি সেট আপ করা হয়েছে এনভায়রনমেন্ট, যেভাবে কনফিগার করার কথা ছিল ওইভাবে আসলে করা হয়নি, যেভাবে স্টেপগুলো ফলো করার কথা ছিল প্রপারলি ডিজাইন অনুযায়ী সেই অনুযায়ী স্টেপ ফলো করে টেস্ট কেস ডিজাইন করা হয়নি বা টেস্ট করা হয়নি। ফর এক্সাম্পল, ডিজাইনে বলা হয়েছে কোনো একটা কাস্টমার যখন কোনো একটা সিস্টেমে লগ ইন করবে বা রেজিস্টার থাকবে তখনই সে লগ ইন করতে পারবে, এবং লগ ইন করার পরে সে কোনো একটা প্রোডাক্ট চুজ করে সেটাকে কার্টে অ্যাড করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে কাস্টমারকে লগ ইন না করিয়েই আমরা ব্রাউজ করছি, ব্রাউজ করে কার্ট টু অ্যাড করার চেষ্টা করছি, কিন্তু কার্টে তো অ্যাড হচ্ছে না, কারণ কাস্টমারটা লগ ইন অবস্থাতেই নাই। রিকোয়ারমেন্ট কিন্তু ওইটা ছিল, ডিজাইনটাও ওভাবেই ছিল, কিন্তু আমাদের স্টেপের ভুলের কারণে আমরা আনএক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছি। সো কার্টে কিন্তু অ্যাড করা যাবে না। সো আমরা ঝাঁপ দিয়েই আসলে পড়ে যাব না, না কার্টে তো অ্যাড হচ্ছে না, এটা তো একটা ইস্যু, আমরা ডেভেলপারের কাছে ছুটে চলে যাব না, একটু মেক শিওর হতে হবে। এবং আমাদের যে টেস্ট সিনারিও রয়েছে, যেটা বললাম আসলে আমরা যেই সিনারিওর উপরে চিন্তা করছি এই সিনারিওটাই মধ্যেই কোনো ফল্ট আছে কিনা এই জিনিসটাও আমাদেরকে একটু অ্যানালাইজ করে দেখতে হবে। এরপরে ফাইনালি যেটা টেস্ট কমপ্লিশন। টেস্ট কমপ্লিশনে আসলে আমরা যেটা করি, আমরা যেই টেস্ট কেসগুলো লিখেছি, যেই টেস্ট ডাটাগুলো প্রিপেয়ার করেছি
তার উপরে বেস করে আমরা অ্যাকচুয়াল প্রোডাক্টের উপরে এটাকে রান করব। এটা মূলত আমরা বলতে পারি ডাইনামিক টেস্টিং। ডাইনামিক টেস্টিং মানে হলো টেস্টিং মূলত দুই ধরনের, এগুলো নিয়ে আমরা পরে আসব। একটি হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। সো স্ট্যাটিক টেস্টিংটা আমরা যখন ডকুমেন্ট, ডিজাইন বা এই ধরনের টেস্ট বেসিস বা আইটেমের উপরে করে থাকি সেটাকে স্ট্যাটিক টেস্টিং বলে, আর অ্যাকচুয়াল প্রোডাক্টের উপরে যখন আমরা টেস্ট করি সেটাকে ডাইনামিক টেস্টিং বলা হয়ে থাকে। সো ডাইনামিক টেস্টিং করার পরে আমরা যেই ইস্যুগুলো পাবো সেই ইস্যুগুলো অবভিয়াসলি আমরা ইস্যু রেইজ করব, টিকেট রেইজ করব, ডেভেলপার সেগুলো দেখবে, ফিক্স করবে এবং আলটিমেটলি যখন আমরা ইনশিওর হব যে হ্যাঁ আমাদের ইস্যু ফিক্স হয়েছে, আমরা সেই ডিফেক্টটাকে ক্লোজ করব। এবং এই কমপ্লিশন ফেজে আমরা যেটা করব যে আমরা যতগুলো ডিফেক্ট রেইজ করেছিলাম সবগুলো কমপ্লিট হয়েছে কিনা এটাকে এনশিওর হওয়া, বা মোস্ট ক্রিটিক্যাল যেগুলো ছাড়া আমরা আসলে ক্লায়েন্টের হাতে প্রোডাক্টটা দিতেই পারবো না সেগুলো অ্যাটলিস্ট কমপ্লিট হয়েছে কিনা। এই যে বললাম দুই ধরনের বিষয়, আমি কিন্তু লিখেছি এনশিওরিং দ্যাট অল ডিফেক্টস রিপোর্টস আর ক্লোজড, বাট ব্যাপারটা কিন্তু সবসময় তাই না। সবগুলো ক্লোজ হলেই যে আমরা ক্লায়েন্টের কাছে দিতে পারবো এমন না। আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে, যারা ডিজাইনার, আর্কিটেক্ট বা প্রজেক্ট ম্যানেজার রয়েছে, প্রোডাক্ট ম্যানেজার রয়েছে, তারা হয়তো বলতে পারে যে না এই অল্প কিছু 5টা বা 7টা ইস্যু আছে যেটা অতটা প্রায়োরিটি না, অতটা ইম্প্যাক্ট করবে না, এটা আমরা জানি, এগুলো সহই আমরা ক্লায়েন্টের কাছে প্রোডাক্টটা দিয়ে দিব। এবং ওই আইটেমগুলো বা ওই ইস্যুগুলোকে বলা হয় নোন ইস্যু। নোন ইস্যু সহকারেই আমরা অনেক সময় ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট ডেলিভারি করি। এরপর আমরা এই পুরা সিস্টেমটা একদম প্ল্যানিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এক্সিকিউশন পর্যন্ত সব ইস্যুগুলো, ম্যাক্সিমাম ইস্যুগুলো ক্লোজ করা পর্যন্ত যা যা করেছি এটা নিয়ে একটা সামারি রিপোর্ট সাবমিট করব। এটি মূলত যারা ম্যানেজার লেভেলে বা প্রোডাক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার রয়েছে তাদের জন্য, মূলত তারা আসলে দেখে বুঝবে ওকে ফাইন কিভাবে প্ল্যানটা করা হয়েছিল, ডিজাইন করতে কী কী জিনিস চিন্তা করা হয়েছে। সো সেইখানে যদি তারা কোনো ইনকনসিস্টেন্সি পায় অবভিয়াসলি সেই জিনিসগুলো আমরা তাদেরকে আগেও একবার রিভিউ করিয়ে নিব, কিন্তু ফাইনালি তাদের জন্য আমরা একটা সামারি রিপোর্ট সাবমিট করব যে আমি কি স্টেপ ফলো করেছিলাম, কতগুলো ইস্যু পেয়েছিলাম, কতগুলো ক্লোজ হয়েছে, কতগুলো অ্যাক্টিভ রয়েছে, এই বিষয়গুলো। এবং টেস্ট ওয়্যারগুলোকে আমরা ফাইনালাইজ করব, আর্কাইভ করব অথবা শেয়ার করব। আচ্ছা, টেস্ট ওয়্যারটা কি? এই যে আমরা টেস্ট করতে গিয়ে যত রকমের ডকুমেন্ট প্রিপেয়ার করব, টেস্ট কেস প্রিপেয়ার করব, টেস্ট ডাটা প্রিপেয়ার করব, ডিজাইনের বা প্ল্যানিংয়ের যে ডকুমেন্টটা প্রিপেয়ার করব, এই সবগুলো আইটেমকেই মূলত টেস্ট ওয়্যার বলা হয়ে থাকে একত্রে। টেস্ট ওয়্যার শুধু টেস্ট কেস না, টেস্ট ওয়্যার শুধু ডিজাইন ডকুমেন্ট না বা বিজনেস লজিক ডকুমেন্ট না, সব কিছু মিলেই আসলে টেস্ট ওয়্যারটা হয়ে থাকে। এবং আলটিমেটলি আমরা আমাদের এই টেস্টিং ফেজে কী কী ধরনের প্রবলেম ফেস করেছি, আমাদের কী কী ধরনের ভুল করেছি, অ্যাজ এ কিউএ হিসেবে কোন কোন জায়গাতে আরও বেশি স্ট্রংলি এমফোসাইজ করার দরকার ছিল, এই বিষয়গুলো আমরা অ্যানালাইজ করব এবং অ্যানালাইজ করে সেখান থেকে আমরা লেসন লার্ন করব যাতে করে ফিউচারে সেই জিনিসগুলোকে আমরা লক্ষ্য রাখতে পারি। সো এখানে একটা হাই লেভেলের জিনিস যে টেস্ট অ্যাক্টিভিটিস যতগুলো রয়েছে যেগুলো আলোচনা করলাম, এর বাইরেও আরও টেস্ট অ্যাক্টিভিটিস থাকতে পারে, ডিপেন্ডস অন প্রোডাক্ট টু প্রোডাক্ট এবং ডেভেলপমেন্ট প্রসেসের উপরে। সো টেস্ট অ্যাক্টিভিটিসের অন্যতম একটি উদ্দেশ্য হলো টেস্ট ওয়্যার বা টেস্ট যেই আইটেমসগুলো রয়েছে সেগুলোকে তৈরি করা। সো এখানে আমি জাস্ট একটা ছোট্ট সামারি দিয়েছি, 30 সেকেন্ডে বলে দিচ্ছি আমরা আসলে কী কী অ্যাক্টিভিটিস করি। আমরা মূলত প্ল্যানিং করি, দেন অ্যানালাইজ করি, তারপর ডিজাইন করি, ইমপ্লিমেন্ট করি, আলটিমেটলি এক্সিকিউট করি, মানে অ্যাকচুয়াল প্রোডাক্টটাকে রান করে দেখি এবং মনিটর করি এবং রিপোর্ট জেনারেট করি। ফাইনালি আমরা একটি কমপ্লিশন রিপোর্ট জেনারেট করি এবং মেক শিওর করি মোস্ট অফ দ্য ইস্যুস বা যেই প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেছে। এবার ছোট্ট করে একটু আলোচনা করা যাক টেস্ট রোল নিয়ে। সো মূলত কিউএ বা টেস্টিং এই জগতে দুইটা রোল থাকে, একটা হলো টেস্টার আর একটা হলো ম্যানেজার বা কিউএ ম্যানেজার বা কিউএ টেস্টার বা টেস্ট ম্যানেজার। সো এদের রোলগুলো বোঝাই যাচ্ছে। ম্যানেজারের কাজ হলো সে সব কিছু ম্যানেজ করবে, রেসপন্সিবিলিটি কীভাবে কি প্ল্যানিং হচ্ছে না হচ্ছে এই ধরনের বিষয়গুলো সে নজর রাখবে, মনিটরিংয়ে রাখবে, লিডারশিপ রোল তার মধ্যে থাকবে, সে সবাইকে লিড করবে, গাইড করবে কীভাবে কাজগুলো করবে। আর টেস্টাররা হলো হ্যান্ডস অন অ্যানালাইজটা করবে, ডিজাইন করবে, টেস্ট কেস ক্রিয়েশন করবে, দেন বাগ রিপোর্ট করবে। অবভিয়াসলি এই সবগুলো টেস্ট ম্যানেজার মনিটরিং করবে এবং তাদেরকে গাইডেন্স দিবে। অনেক ক্ষেত্রে হয় যে টেস্টার আর টেস্ট ম্যানেজার একই ব্যক্তি হয়, ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে একই ব্যক্তি হতে পারে, আবার মাল্টিপল পার্সনও থাকতে পারে, ইভেন মাল্টিপল টেস্ট ম্যানেজারও থাকতে পারে। ব্যাক এন্ডের জন্য হয়তো একটা টেস্ট ম্যানেজার, ফ্রন্ট এন্ডের জন্য একটা টেস্ট ম্যানেজার। আচ্ছা, ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড কি
এই বিষয়টা ছোট্ট করে একটু বলে নিই। আমাদের সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে আমরা ডিসপ্লেতে যে জিনিসটা দেখতে পাচ্ছি বা যেখানে আমরা ইন্টারেক্ট করব, ক্লিক করব, প্রেস করব, টাচ করব, এটাকে মূলত ফ্রন্ট এন্ড বলে। আর আমরা কোনো একটা জিনিস যখন টাচ করলাম, এটা ব্যাক এন্ড দিয়ে কোনো একটা লজিক ক্যালকুলেশন করছে, কোনো একটা সার্ভারে যাচ্ছে, সেই সার্ভার কোনো একটা লজিক ক্যালকুলেট করে, ডেটাবেজ আছে, ডেটাবেজে মূলত ডেটাগুলো থাকে, সেখান থেকে ডেটাটা নিয়ে এসে আমাদেরকে ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে বা মনিটরে দেখাচ্ছে। সো এই যে পিছনের যতগুলো কাজ হলো, এটাকে মূলত ব্যাক এন্ড বলা হয়। সো এই দুই টাইপের জন্য দুই ধরনের ম্যানেজার থাকতেই পারে, আবার একজন পার্সনও হতে পারে। সো আজকের ভিডিও এইটুকুই ছিল। আজকে খুব বেশি আলোচনার টপিক ছিল না। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আরও বেশ কিছু ভিডিও রয়েছে আপনাদের জন্য, এবং আমি ট্রাই করব কন্টিনিউয়াসলি আমার এই চ্যানেলে সফটওয়্যার টেস্টিং বা কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড ভিডিও আপলোড করার জন্য। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে অবভিয়াসলি শেয়ার করবেন, যারা কিউএ প্রফেশনটাকে প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তা করছে বা অলরেডি যারা কিউএ প্রফেশনে আছে। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।